সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে বেশ কিছু ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের এই কোর্সের ষষ্ঠ ক্লাস নিব। আমাদের আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রামের নাম বিএসএর সম্মান, দ্বিতীয় বর্ষ। কোর্সের শিরোনাম রাজনীতি ও উন্নয়নে নারী, শিরোনামের কোড 22/1905। আজকে তোমরা জানো যে ষষ্ঠ লেকচারের ক্লাসের আমার লেকচারে আজকে শিরোনাম নারীর বিরুদ্ধে সন্ত্রাস কী, নারীর বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধের উপায়গুলো কী কী, তারপরে যৌতুক কী, সমাজে যৌতুকের কারণ এবং নারীর নিরাপত্তার হুমকিসমূহ কী কী। তার মানে আজকে আমাদের আলোচনা কিন্তু বেশ ব্যাপক পর্যায়ে। তা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব নারীর বিরুদ্ধে সন্ত্রাস কী। তোমরা একটা ছবি দেখো, ছবিটা একটু খেয়াল করে দেখো যে চতুর্দিকে দুষ্কৃতিকারীদের হাত, মাঝখানে একটি মেয়ে, তার চোখ মুখ ঢেকে রাখছে লজ্জায়, ভয়ে, যে ভয় হোক না কেন। এটির ছবি দেখে বুঝতে পারছো যে এটা নারীর বিরুদ্ধে সন্ত্রাস হতে যাচ্ছে। সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। সন্ত্রাস বা ভায়োলেন্স কি, প্রথমে আমরা একটু দেখি। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে ভায়োলেন্স বা সন্ত্রাস শব্দটি ল্যাটিন শব্দ ভায়োলেট থেকে এসেছে, যার শাব্দিক অর্থ শক্তি প্রয়োগ, উৎপীড়ন, আক্রমণ প্রভৃতি। তার মানে শক্তি প্রয়োগ করে কোনো কিছু করা বা উৎপীড়ন করা বা আক্রমণ করা নারীর ইচ্ছার বিরুদ্ধে। এটা যে কোনো একটা ঘটনা ঘটে সেটাকে আমরা সন্ত্রাস বা ভায়োলেন্স বলবো। তাহলে আমরা একটু দেখবো যে লিঙ্গভিত্তিক সন্ত্রাসটা কি। নারীর বিরুদ্ধে সন্ত্রাস আর লিঙ্গভিত্তিক সন্ত্রাস কিন্তু একই জিনিস। লিঙ্গভিত্তিক মানে লিঙ্গ ভেদে যে সন্ত্রাসটা হয় সেটা আমরা আজকে মূলত পড়বো। লিঙ্গভিত্তিক সন্ত্রাসটা কি। সংকীর্ণ অর্থে লিঙ্গভিত্তিক সন্ত্রাস বলতে পুরুষ কর্তৃক নারীর শারীরিক লাঞ্ছনা বা নিপীড়নকে বোঝায়। তার মানে নারীকে যে লাঞ্ছনা বা নিপীড়ন করা হয় পুরুষ কর্তৃক, সেটা হচ্ছে সংকীর্ণ, খুব সাধারণ অর্থে একটা লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা। যদি আমরা একটু ব্যাপক অর্থে বলি তাহলে লিঙ্গভিত্তিক সন্ত্রাস বলতে নারীর উপর দৈহিক বা শারীরিক বা মানসিক বা মনস্তাত্ত্বিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন রকম নির্যাতন, নিপীড়নকে বোঝানো হয়। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে দৈহিক, মনস্তাত্ত্বিক, সামাজিক, রাষ্ট্রীয়। তাহলে কি রাষ্ট্র নির্যাতন করে? এখানে আমার সংজ্ঞায় কিন্তু তাই বলা আছে যে রাষ্ট্র কর্তৃক কিন্তু নির্যাতনের শিকার হতে পারে। একটা ধর্মভিত্তিক রাষ্ট্র যেখানে কিন্তু নারী অনিরাপদ থাকতে পারে, বা একটা রাষ্ট্রে যখন বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠন থাকে, মৌলবাদীরা থাকে, তারা কিন্তু বিভিন্ন কারণে নারীকে নির্যাতন করে বা সহিংস কার্যকলাপ করে। তার মানে ব্যাপক অর্থে কিন্তু আমরা রাষ্ট্র কর্তৃক সংগঠন, মনস্তাত্ত্বিক, শারীরিক, মানসিক প্রভৃতি যে কোনো ধরনের নির্যাতনকে আমরা বা নিপীড়নকে আমরা কিন্তু নারীর বিরুদ্ধে যে সন্ত্রাস সেটা আমরা মিন করেছি। তাহলে আরেকটা আমরা দেখব যে 1995 সালে জাতিসংঘ কর্তৃক একটি সংজ্ঞা। লিঙ্গভিত্তিক সন্ত্রাস হলো নারীর বিরুদ্ধে শারীরিক, মানসিক, জোরপূর্বক যৌন সম্পর্ক এবং মানবাধিকার লঙ্ঘনমূলক ব্যবস্থা। তার মানে নারীর ইচ্ছার বিরুদ্ধে তার শারীরিক, মানসিক বা জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করতে গেলে বা যেটা যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সেটা কিন্তু লিঙ্গভিত্তিক সন্ত্রাস বা নারীর বিরুদ্ধে সন্ত্রাস বা সহিংসতা আমরা যাই বলি না কেন এই জিনিসটা হবে। তাহলে আমরা আরেকটা দেখি যে লিঙ্গভিত্তিক সন্ত্রাস হলো ক্ষমতাহীন নারীর উপর ক্ষমতাবান পুরুষের নির্যাতন। দুর্বল নারীর উপর সবলের ধরতে পারো। তোমরা জানো যে সব দিক থেকে নারী পুরুষ সমান, কিন্তু শক্তি সামর্থ্যের দিক থেকে হতে পারে যে তোমরা জানো যে একটা ছেলের কিন্তু শক্তি মেয়েদের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু আবার জ্ঞানের দিক থেকে কিন্তু মেয়ের বেশি থাকতে পারে। তাহলে ক্ষমতাহীন নারীর উপর ক্ষমতাবান পুরুষের নির্যাতনকে কিন্তু আসলে লিঙ্গভিত্তিক সন্ত্রাস আমরা এখানে বলছি। তোমরা আর একটা ছবি দেখো যে আমরা একটা ছবি দেখছি যে সমতা প্রতিষ্ঠার জন্য নারীদের একটু সংগ্রাম। তোমরা একটা বিখ্যাত ছবি কিন্তু এটা দেখবা। দেখো আমেরিকা কিন্তু নারীর অধিকারের নিয়ে যে আন্দোলনগুলো হয়েছিল, একটি ছবি তোমরা দেখেছো যে হাতে সমতার প্রতীক, মাথায় কালো কাপড়, গায়ে কালো রং তোমরা দেখতে পাচ্ছ। এটা নিশ্চয়ই দেখে কিছু বুঝতে পেরেছো, যেটা এক্ষুনি ক্লিয়ার হবা যে নারীর বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধ বা দূরীকরণের উপায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বর দেওয়া লেখা আছে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। মানে যে কোনো ধরনের প্রতিরোধ যদি করতে চাই, সন্ত্রাস দূর করতে চাই,
নারীর প্রতি, তাহলে নাহলে নারীকে প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকে করতে হবে। আমাদের মন মানসিকতা যদি নারীর প্রতি নেতিবাচক হয়, তাহলে কিন্তু আমরা নারীর প্রতি যে সহিংসতা হয় সেটা কিন্তু দূর করতে পারবো না। পুরুষতন্ত্রের উচ্ছেদ, তোমরা জানো পুরুষতন্ত্রের উচ্ছেদ মানে পুরুষতান্ত্রিক যে মানসিকতা সেটা কিন্তু আমাদের উচ্ছেদ করতে হবে। আর যৌতুক প্রথা নির্মূল করতে হবে। তোমরা জানো যে যৌতুক দেওয়ার সময় যেমন নির্যাতন, নেওয়ার সময় নির্যাতন, আবার সংসার শুরুর পর আবার যৌতুকের চাহিদা, আবার নির্যাতন। তার মানে এই যে যৌতুক মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মেয়ের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই যৌতুক প্রথার কিন্তু নির্মূল করতে হবে যদি আমরা সহিংসতা দূর করতে চাই। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। তোমরা জানো একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার যখন সে অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ে যখন মা হয়, তার কিন্তু অনেক সমস্যা থাকে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। পুতুল খেলার বয়স হয়নি, তাকে বিয়ে দেওয়া হলো। মা হওয়ার বয়স হয় তাকে মা বানানো হলো জোর করে। সব এগুলো বন্ধ করতে হবে। আর সে নারী শিক্ষার প্রসার করতে হবে। তোমরা আগের ক্লাসে তোমরা শুনেছো যে নারী যখন শিক্ষিত হবে, সচেতন হবে, তখন কিন্তু নির্যাতন কমবে। এরপর ফতোয়া বন্ধ করতে হবে। তোমরা জানো আমাদের সমাজে কিন্তু, যদি এখন মাননীয় হাইকোর্ট কিন্তু, মহামান্য হাইকোর্ট কিন্তু ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু এই ফতোয়া কিন্তু এখনো নামে বেনামে আইনের আড়ালে ফতোয়া কিন্তু আছে। একটা সমাজে নারী নির্যাতন হলো পুরুষ দ্বারা, সেই পুরুষটাকে কিছু টাকার বিনিময়ে তাকে ছাড় করে দিল, সে মুক্ত হয়ে গেল, তার চরিত্র ক্লিয়ার, কিছু টাকা পেয়েছে, কটা জুতোর মালা গলায় পরে কিছু দূর হাঁটাইলো, শেষ। মেয়েকে কি করলো, মেয়েকে সররা মারলো, 101টা বেত্রাঘাত করলো, গলা পর্যন্ত মাটিতে পুঁতলো, কত অমানসিক নির্যাতন করলো এই ফতোয়া দিয়ে। কিন্তু ধর্ম কি এ ধরনের বিধান এইভাবে আছে? অন্যায় যে করলো তার শাস্তি হলো কিছু টাকা, আর যে নির্যাতনের শিকার হলো তাকে আরো তার জীবন দুর্বিষহ করা হলো। তাহলে কি করতে হবে, ফতোয়াটাকে বন্ধ করতে হবে। একটা কি দারিদ্র দূরীকরণ করতে হবে। তোমরা জানো যে সবকিছুর মূলে কিন্তু দারিদ্রতা। দারিদ্রতা এমন একটা জিনিস, স্বাধীন চিন্তা চেতনা সব কিছুকে ধূলিসাৎ করে দেয়। তোমার ভিতরে যে মানবিক বিকাশ, যে জিনিসগুলো আছে বিকশিত হওয়ার, ক্ষুধা লাগলে কিছুই ভালো লাগে না। দারিদ্র্যের কারণে কিন্তু আমাদের সমাজে, গ্রামীণ সমাজগুলোতে দেখবা যে কন্যা শিশুরা বিভিন্ন দিক থেকে কিন্তু বঞ্চিত আছে। পড়াশোনা থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, স্বাস্থ্য, শিক্ষা, সব দিক থেকে কিন্তু শুধু মূল কারণ হচ্ছে দারিদ্রতা। তারপরে গণমাধ্যমের ভূমিকা কিন্তু বাড়াতে হবে। আমরা জানি গণমাধ্যম কিন্তু সমাজে দর্পণের মতো কাজ করে। তারা সমাজের বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরে। কোন সমাজে কোন জায়গা কোন নির্যাতনটা হলো, কোথায় কোন অসামাজিক কাজ হলো, কোথায় কোথায় বিশৃঙ্খল অবস্থা হলো, কোথায় আইনের লঙ্ঘন হলো, কোথায় মানে কে জোরপূর্বক কিছু করলো, সবকিছু কিন্তু গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা যে জায়গায় বাস করি আমরা কিন্তু সেই আশেপাশে কি হচ্ছে, পাশের বাড়িতে কি হচ্ছে, সেটা কিন্তু আমরা খোঁজ খবর রাখি না। বিশেষ করে শহরে পাশের ফ্ল্যাটে কে থাকে আমরা খোঁজ রাখি না। কিন্তু এই গণমাধ্যম কিন্তু আমাদের চোখকে খুলে দেয় যে কোথায় কি হচ্ছে। সারা বিশ্বের সব কিছু তোমরা জানো, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সামাজিক বিভিন্ন যে মিডিয়াগুলো আছে, এর মাধ্যমে কিন্তু আমরা এই নারীর বিরুদ্ধে যে প্রতিরোধ করা, সন্ত্রাসের বিরুদ্ধে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। আর নারীর ক্ষমতায়ন, ক্ষমতার মানে কাজ করা, কাজ করা মানে বেতন পাবে, বেতনটা সে উপার্জিত টাকা সে খরচ করবে, তার ক্ষমতা থাকবে সেখানে। আয়ের উপর যদি কর্তৃত্ব না থাকে তাহলে কিন্তু ক্ষমতায়ন হবে না। তোমরা জানো যে আমাদের দেশে অনেকেই কিন্তু আছে গ্রামে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন সংস্থা থেকে লোন নিল, লোনটা নিয়ে স্বামীর হাতে টাকাটা তুলে দেয়, স্বামী নিয়ে তার মতো খরচ করছে। লোনের টাকাটা শোধ দিতে হচ্ছে নারীকে। বাধ্য হয়ে সে নিজের গহনাটা পর্যন্ত কিন্তু, নিজের বাসায় গরু ছাগল পর্যন্ত বিক্রি করে, নিজের কানের গহনা বিক্রি করে কিন্তু সে লোনের টাকা দিতে হচ্ছে। এনজিওরা কিন্তু লোনের টাকা কিন্তু উঠাই ছাড়বে, কিন্তু টাকা কিন্তু তার স্বামী নষ্ট করে ফেলছে। তাহলে কি ক্ষমতায়ন? কি ক্ষমতার মানে নিজে উপার্জন করবে, উপার্জিত টাকার উপর তার কর্তৃত্ব থাকবে। এই জিনিসটা যদি নারী করতে পারে তাহলে কিন্তু ওই সমাজে, ওই পরিবারে সেই নারীর কিন্তু একটা অবস্থান তৈরি হবে। আর ধর্মীয় কুসংস্কার দূর করতে হবে। ধর্মীয় কুসংস্কার কি? ধর্মের নামে অপব্যাখ্যা, বিভিন্ন কারণে নারীদেরকে দমিয়ে রাখা, নারীদেরকে ছোট করা, নারীদেরকে হেয় করা, কথায় কথায় নারীকে অবদমিত করা, এগুলো হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা বা কুসংস্কার। এগুলোকে বন্ধ করতে হবে।
আর নারীকে সচেতন হতে হবে। সচেতন একটা সচেতন নারী আর অসচেতন নারীর মধ্যে অনেক পার্থক্য। একটা সচেতন নারীকে কিন্তু হঠাৎ করে বিপদে ফেলানো খুব কঠিন কাজ। তাহলে সচেতন কেন কিভাবে হবে? তাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে সচেতন হওয়া যায় না। এই জন্য শিক্ষিত করতে হবে। সচেতন হলে কিন্তু যে নারীর বিরুদ্ধে যে সন্ত্রাসগুলো হয় সেটা কিন্তু দূর হবে। আর পুরুষতন্ত্রের মানবিকীকরণ, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু এটার মানবিকীকরণ হয়েছে, মানবিক দিকগুলোকে বিকশিত করতে হবে। পুরুষতন্ত্র মানে যে খুব খারাপ হয়ে গেল তা না। পুরুষতান্ত্রিক সমাজে তো অনেক ভালো থাকার কথা, যদি সেই পুরুষতান্ত্রিক সমাজটা মানবিক হয়, নারীকে যদি মানুষ হিসেবে দেখে, যে নারীর যে যোগ্যতা সেই যোগ্যতাকে যদি মূল্যায়ন করা হয়, নারীর পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি তার অংশগ্রহণ নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু পুরুষতন্ত্রের মানবিকীকরণ হলে কিন্তু নারীর বিরুদ্ধে সন্ত্রাস কিন্তু দূরীভূত হবে। তারপর দেখো, নারীর খাদ্য স্বাস্থ্য সেবা বৃদ্ধি করতে হবে। তোমরা জানো যে আমাদের দেশের বিশেষ করে গ্রামীণ দরিদ্র পরিবারে দেখবে যে নারীরা কিন্তু শুধু খাদ্য স্বাস্থ্য এ থেকে অনেক বঞ্চিত। একটু রান্নাবান্না করেছে বা একটা ডিম রান্না করছে, বেশিরভাগ অংশটা কিন্তু ছেলেকে দিচ্ছে, মেয়েকে দিচ্ছে কম অংশটুকু। মেয়ে অসুস্থ হচ্ছে, জ্বরও ঠিক হয়ে যাবে, ছেলে জ্বর হলে কিন্তু বাপ ঠিক কোলে করে নিয়ে তাকে গ্রামীণ একটা হাতুড়ি ডাক্তার দেখাচ্ছে হয়তো বা, কিন্তু মেয়ের প্রতি কিন্তু অবহেলা। একে তো তাকে খাবার দেওয়া হচ্ছে না ঠিক মতো, খাবার দেওয়ার ফলে সে ইল হেলথ হচ্ছে, তার চিকিৎসা করানো হচ্ছে না, তাকে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, অসুস্থ সন্তান সে, ইল হেলথ সন্তান সে জন্ম দিচ্ছে। এভাবে করতে করতে একটা একটা সময় কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র এরকম বোঝা হবে জনসংখ্যা। কিন্তু জনসংখ্যা যদি পুষ্টি সমৃদ্ধ, ওই মাকে খাবার খাওয়ানো হতো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো, তাহলে কিন্তু সে একটা সুস্থ সন্তান জন্ম দিত, তাকে টেক কেয়ার করলে সে কিন্তু সমাজে ভূমিকা পালন করতে পারত। আর সংগঠনের ভূমিকা বৃদ্ধি করতে, যেমন আমাদের দেশে কিন্তু অনেক সংগঠন আছে, তোমরা জানো, নারী সংগঠন এবং অনেক আন্তর্জাতিক সংগঠন আছে। তারা কিন্তু এই যে নারীর বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধের, তোমরা জানো এখন সুশীল সমাজও কিন্তু এর বিরুদ্ধে বেশ সক্রিয়। আশা করি তোমরাও তোমার এলাকায় যার যতটুকু সামর্থ্য আছে, যেখানেই থাকো না কেন, নারীর বিরুদ্ধে যখন সহিংসতা দেখবে তোমরা রুখে দাঁড়াবা। তারপরে দারিদ্রতা দূর করতে হবে। এখানে দারিদ্রতা দূর করার জন্য কি করতে হবে? মেয়েদের যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে। একটা মেয়ে চাকরি করছে, পড়াশোনা করেছে, চাকরি পায়নি, যেহেতু আমাদের দেশের কর্মের সংস্থানের সংখ্যা খুব বেশি বিস্তৃত না, তাহলে সে কি করতে হবে? কি করবে? সে ঘরে বসে কিছু আয়মূলক কাজ করবে। সাপোর্ট দেবে কে? সাপোর্ট দেবে সরকার। আমাদের দেশের ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু বিখ্যাত। এখন তো তোমরা জানো যে অনলাইনে ইনকাম করা যায়, ঘরে বসে কাজ করা যায়, অর্ডার দেবে, তুমি এখান থেকে সাপ্লাই দেবে। সবাইকে যে অফিসে যেতে হবে চাকরি করতে হবে সেটা এরকম না, আয় করতে হবে বৈধভাবে। আর নিজের উপার্জনের অধিকার থাকতে হবে, যে উপার্জন সে নিজে করবে সেটা অধিকারটা তার। আমি আমার মেয়ে উপার্জন করলে সব মেয়ে স্বামী যা খুশি তাই করলে সেটা কিন্তু হবে না। উপার্জনের পর তার একটা অধিকার থাকবে, এই অধিকার থাকলে কিন্তু সহিংসতা বন্ধ হবে। আর নারী শিশু যে পাচার হয় আমাদের দেশে, পাচারটাকে রোধ করতে হবে। আর অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে। মূল কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা। পকেটে তোমার টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না, বাস চালাও বিনা পয়সা নেবে না, রিক্সা চালাও উঠতেও দেবে না। তাহলে কি করতে? অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর মূল্যবোধের পরিবর্তন করতে হবে। আমাদের যে নেগেটিভ মূল্যবোধ নিয়ে আমরা বড় হই, মেয়েকে মেয়ে মানুষ হিসেবে দেখি, শুধু মানুষ হিসেবে দেখি না, এগুলো চেঞ্জ করতে হবে। আমি যেরকম মানুষ, একটা মেয়েও সেরকম মানুষ, লিঙ্গ ভেদে সে মেয়ে আমি ছেলে। তাহলে কি করতে হবে? এই মূল্যবোধের পরিবর্তন আমাদের কিন্তু করতে হবে। করতে পারলে কিন্তু এই সমাজে যে সহিংসতা আছে সেটা বন্ধ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটা ছবি দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে বর আছে, মায়ের মাথার উপরে, বাবার মাথার উপরে কনে আছে, একটা বাক্সের ভিতরে দেখো সাইকেল আছে, হাত ঘড়ি আছে, রেডিও আছে। বিষয়টা কেমন? আসলে বিষয়টা যৌতুক। এটা একটা যৌতুকের চিত্র, গ্রামীণ। এখন এসব যৌতুক কেউ নেয় না, এখন তো যৌতুকের গ্রেড বেড়ে গেছে। এখন সাইকেলও কেউ চায় না, হাত ঘড়ি না, ওই রেডিও নেয় না, এখন কিছু অন্য কিছু নেয়, হয়তো দামি স্মার্টফোন, দামি টিভি। আর তো বড় লোকরা তো ভিন্ন কিছু দেয়। দেখি বড় লোকরা কি দেখতে দেখি, দেখো কনের সমান ওজনের বাড়ি আছে, গাড়ি আছে, আর ওই বস্তার মধ্যে কি আছে আল্লাহ জানে। মানে সমান সমান কনের যে ওজন, যৌতুকের ওজন সমান।
আমরা শিক্ষিত সচেতন সমাজে দেখবো বিয়ের সময় ছোট্ট একটা চাবি হাতে দেয়, বলে গিফট চাবি। তার মানে চাবিটা হতে পারে গাড়ির চাবি অথবা কোনো ফ্ল্যাটের ছবি। আর আগের ছবিটা ছিল গ্রামীণ, সেই আগে যে যৌতুকগুলো ছিল। এখন যৌতুকের ধরন চেঞ্জ হয়েছে, অনেক কিছু দেয় না, ছোট্ট একটা চাবি হাতে দিলে সেই গিয়ে সেই বড় একটা ফ্ল্যাটে উঠে গেল, বা একটা চাবি দিল গাড়িতে করে নিয়ে চলে গেল। এই যে মানসিকতা, শিক্ষিত লোকের মানসিকতা, চাবি দেবে, আর গরিব মানুষ তো টাকা নাই, বিভিন্ন কারণে যৌতুক নিচ্ছে, অতএব যৌতুক টাকা ওইভাবে চেয়ে নিচ্ছে, আর শহরে চেয়ে নিচ্ছে না, খুশি হয়ে দিচ্ছে। যেভাবেই দিক না কেন যৌতুক লেনদেন হলে সেটা যৌতুক হবে, খুশি হয়ে দিক আর না দিক, এটা বিনিময়। সে খুশি হয়ে দিচ্ছে মানে কি, সে বোঝাচ্ছে আমার অনেক কিছু আছে, আমার মেয়েকে ভালো করে টেক কেয়ার করা, আরো পাবা। এটা যৌতুক না? এটা যৌতুক। তাহলে আমরা একটু যাই যৌতুক কি দেখি। যৌতুক মূলত এক ধরনের দাবি, সাধারণত বিয়ের সময় বা পরে পাত্রীপক্ষ কর্তৃক পাত্রপক্ষকে বা পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষকে অর্থ বা মূল্যবান সম্পদ প্রদান করে বা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়। বিবাহকে ফলপ্রসূ করার জন্য পাত্র বা পাত্রী যে কোনো পক্ষ থেকে অপর পক্ষকে অর্থ বা মূল্যবান সম্পদ প্রদানকে যৌতুক বলে। তাহলে বিষয়টা কেমন হলো? ছেলে বিয়ে করলো, মেয়ের কাছ থেকে টাকা চেয়ে নিল বা সম্পদ চেয়ে নিল, এটা যৌতুক। আবার মেয়ে বলল হ্যাঁ আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি, এই দিতে হবে। সৌদি আরবে কিন্তু ছেলে বিয়ে করা কিন্তু অনেক কষ্টের, অনেক কিছু দিয়ে বউ আনতে হয়। তাহলে ছেলেরা সাবধান হয়ে যে প্রতিষ্ঠিত হতে হবে, ওই রকম যদি চেয়ে বসে, যদি দেওয়া লাগে, তখন মাথার মধ্যে শুধু এইটা যেন কাজ না করে যে আমি চাকরি করি, আমি যৌতুক নিয়ে বিয়ে করব, এইটা দূর করো। ছেলে পক্ষ চাইলেও যৌতুক হবে, মেয়ে পক্ষ চাইলেও যৌতুক হবে। সোজা কথা, বিয়ের সময় কোনো ধরনের লেনদেন, চেয়ে কোনো লেনদেন করলে সেটাকে যৌতুক বলা হয়। যৌতুক শুধু ছেলেরা নেয় না, মেয়েরাও কিন্তু যৌতুক নেয়, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের বা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌতুকের কারণ কি কি, কেন যৌতুক নেয়, এটা আমরা কিন্তু দেখো। সমাজের মানসিকতা, যৌতুকের জন্য প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজের যে মানসিকতা। কিরকম? অমুক বাড়ি তো দিছি, অমুকে দিছে, অমুক তমকে দিছে, আমি না দিলে কেমন হয় না? পাশের বাড়ি বিয়ে হইলো, এত কিছু দিলে, আমি যদি না দিতে আমার মেয়েকে তো তারা ভালোবাসবে না। পাল্লা দিয়ে যৌতুক দেয় আমাদের সমাজে। আমাদের বাবা মাকে বলছি, আমাদের সন্তানদের পিতামাতা, আপনারা একটু ভাবেন যে সন্তানের জন্য যৌতুকের জন্য টাকা সংগ্রহ না করে সন্তানের পিছনে খরচ করার চেষ্টা করেন। আপনারা যৌতুক দিয়ে বিয়ে না দিয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার চেষ্টা করেন। কি করতে হবে? সন্তানকে যোগ্য করে তুলতে হবে। আপনারা ভালো জায়গায় ভালো পাত্র দেখতে গিয়ে দুশ্চরিত্রবান পাত্র খোঁজেন। কিভাবে? কার বেশি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। একটা ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে, এই বয়সে গাড়ি বাড়ি কোত্থেকে আসলো? ছেলে কাস্টমসে চাকরি করে, ছেলে পুলিশের অমক তমক, বাড়ি আছে, ঢাকায় ফ্ল্যাট আছে, তাকে বিয়ে দিতে হবে? একবার কি ভেবে দেখেছেন সে কাস্টমস বলেন বা বাংলাদেশের যত ক্যাডারে যতগুলো আছে, 28টা জুডিশিয়ারি আলাদা হয়ে গেছে, 29টা ক্যাডার, কারো কি বেতন কম বেশি আছে নাকি একই রকম বেতন, একই স্কেলে বেতন পায়? এন্ট্রি বেতন একই, প্রমোশন বলে চেঞ্জ হয়, সবারই চেঞ্জ হয়। তাহলে পুলিশ কাস্টমস কেন খোঁজেন? কারণ সে ঘুষ খায়, তাই? ঘুষ সবাই খায় না, কাস্টমসের সবাই ঘুষ খায় না, পুলিশের সবাই ঘুষ খায় না, অনেক সৎ অফিসার আছে। কিন্তু আপনারা খুঁজে খুঁজে শুধু কার টাকা আছে সেটা যদি খুঁজতে যান, একজন ঘুষখোর দুশ্চরিত্রবান লোকের চেয়েও খারাপ। তাহলে একবার ভাবেন আপনাকে কার সাথে বিয়ে দেন, ভালো ছেলে খুঁজবেন নাকি টাকাওয়ালা ছেলেকে খুঁজবেন? মানসিকতার পরিবর্তন করতে হবে। আমার মেয়ে বিয়ে দিলে অনেক কিছু দিলে ছেলে মেয়েকে ভালোবাসবে, বিষয়টা ঠিক না। মেয়েকে যোগ্য করেন, প্রতিষ্ঠিত করেন, নিজের পায়ে মেয়েকে দাঁড় করান, বিয়ের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না। এই মানসিকতা, সমাজের যে মানসিকতা চেঞ্জ করতে হবে। আর কনের কম যোগ্যতার কারণে কিন্তু যৌতুক চায় মানুষ। যেমন কনের শিক্ষা কম, সৌন্দর্য নাই, চাকরি করে না, বয়স বেশি, গায়ের রং কালো, অত যৌতুক দিতে হবে, ধরে নিছেন আপনি। কিন্তু
মেয়ে যদি শিক্ষিত হয়, সৌন্দর্য যদি কম হয়, চাকরি যদি করে, বয়স যদি বেশি হয়, গায়ের রং যদি কালো হয়, সমস্যা কোথায়? আমি দুটো পজিটিভ বলছি, বাকি নেগেটিভ। আমি বলছি যে শিক্ষা আর চাকরি থাকবে। আর আমি সৌন্দর্য নেগেটিভ, বয়স দরকার নেই, গায়ের রং যাই হয় হোক। আরে গায়ের রং দেখে যদি বিয়ে হয়ে সুখী হইতো, তাহলে আফ্রিকান লোকগুলো তো সবাই ফর্সা না, সবাই তো আমার মতো কালো, তাহলে তারা সুখী নেই? খালি সাদারাই ফর্সা ইয়ে আছে, সুখে আছে? তার মানে যৌতুকের কারণের মধ্যে এই জিনিসগুলো তো খেয়াল করে। শিক্ষা কম থাকলে যৌতুক, সৌন্দর্য কম যৌতুক, চাকরি নেই যৌতুক, বয়স বেশি যৌতুক, গায়ের রং চকচকে ফর্সা না যৌতুক। এগুলো কিন্তু যৌতুকের কিন্তু কারণ। এরপরে অর্থাভাব, অর্থ নাই, পিতামাতা গরিব, কোনো রকম মেয়ের একটু বড় হয়েছে তাড়াতাড়ি বিয়ে দাও। আবার ছেলেরাও কিন্তু গরিব, তাই বিয়ে করতে চায়, কারণ কি শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পাওয়া যাবে, টিন এনে ঘর দেবে, বাঁশ এনে ঘরের খুঁটি বানাবে, রেডিও এনে গান শুনবে, মোবাইল দিয়ে কথা বলবে, কত কাহিনী শ্বশুরবাড়ি থেকে এনে করতে হবে। এই অর্থাভাব কিন্তু যৌতুকের একটি কারণ। এরপরে দেখো অশিক্ষা, অশিক্ষা মানে এটা সঠিকভাবে না। মানুষ যদি সুশিক্ষা অর্জন করে, সে কিন্তু যৌতুক চাইবে না, যৌতুক দেবেও না। শিক্ষা যদি ঘাটতি থাকে, আমরা পড়াশোনা করি, সার্টিফিকেট নিতে হবে, পরীক্ষার হলে যাই, কার খাতা কোনটা দেখে কিভাবে কুইজ কোশ্চেনগুলো নিতে হবে, দুটো পয়েন্ট শুনতে হবে, কাগজে টুকিয়ে লিখতে হবে, যে স্যার নকল ধরতে গেল তার রাস্তায় ধরে তাকে মারতে হবে। পরীক্ষার হল থেকে বের হয়ে যে স্যার একটু কড়া গার্ড দিয়েছে, তার 14 গোষ্ঠী গালাগালি করতে হবে, অথচ তার ভালোর জন্য তো এটা করেছে। এই কুশিক্ষা অর্জন করে কোনো লাভ নাই। এর চেয়ে ভালো বাপের যদি 2 বিঘা জমি থাকে, লাঙ্গল ছড়াই ওটা চাষ করে খাওয়া। সুশিক্ষা না হলে কুশিক্ষার কোনো, এর চেয়ে অশিক্ষিত থাকা ভালো। কুশিক্ষা নেওয়ার চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো। এরপরে আছে অর্থের, অবৈধ অর্থ। সমাজে কিন্তু অবৈধ অর্থের বিস্তার ব্যাপক। এই অবৈধ অর্থই কিন্তু মানুষকে নষ্ট করে। এই কাগজ এমন একটা জিনিস, যার কাছে আসতে চাইলে আসতেই থাকে। অবৈধ অর্থ আছে আমার সন্তানের পিছনে আমার কোনো চিন্তা নেই, মানুষ হোক বা না হোক, পড়াশোনা করুক বা না করুক, আমি ভালো জামাই দেখে বিয়ে দিব, কারণ আমার টাকা আছে, যৌতুক দিব, ছেলেকে কিনে নিব। ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে বিয়ে করলো, বড় লোকের মেয়েকে অনেক টাকা দিয়েছে, ওই পরিবারটাও শেষ হলো, এই পরিবারের ছেলে কিন্তু সেটা হতে পারবে না, দুটো পরিবারই গেল। তার মানে অবৈধ অর্থ কিন্তু যৌতুকের একটি কারণ। এরপরে দেখো প্রতিযোগিতা, আগেই বলেছি যে প্রতিযোগিতা, সমাজে অমক দিয়েছে আমি কেন দিব না, অমক নিয়েছে আমি কেন নিব না, অমকে নিয়েছে টয়োটা সিরিজের গাড়ি, আমাকে হোন্ডার নিতে হবে, কত ব্র্যান্ডের গাড়ি আছে, বাপরে বাপ। এই যে প্রতিযোগিতা, বিয়ার সময় যে যৌতুকের জন্য যে প্রতিযোগিতা শুরু, এটাকে বন্ধ করতে হবে। আর যৌতুককে অবৈধ মনে না করা। আমাদের সমাজকে যৌতুক মনে হচ্ছে এটা চিরায়ত সত্য জিনিস, নিতে হবে, বিয়া দিচ্ছে, যৌতুক না নিলে হয় নাকি? এটা আমার হচ্ছে বৈধতা পেয়ে গেছে। এটা যে অবৈধ, এটাই মানুষ মনে করে না। কি সুন্দর করে একেবারে বিয়ের সময় গাড়ি ভরে যৌতুক দিয়ে মেয়েকে সুখের জন্য পাঠায়। গরিব মানুষ দিন আনে দিন খায়, সে বিয়ের সময় লেপ তোষক কাঁথা বালিশ। আরে বাবা, যে বাড়িতে যে ছেলে লেপ তোষক নেই, বাড়িতে মেয়ে নিয়ে শোয়ানোর জায়গা নাই, তার এত বিয়ে করার শখ জাগলে কোত্থেকে? একটা জিনিস জেনে রাখো, বিয়ে সবার জন্য ফরজ না। ছেলে যদি নিজে ইনকাম না করে, অর্থনৈতিক সামর্থ্য যদি তার না থাকে, শারীরিক সামর্থ্য যদি তার না থাকে, তার জন্য বিয়ে জায়েজ না। একইভাবে মেয়ের যদি শারীরিক সামর্থ্য না থাকে, তার জন্য বিয়ে জায়েজ না। আমার অনেক টাকা আছে, আমার ছেলে কিছুই করে না, আমি বিয়ে করার বউ নিয়ে আসলাম, শ্বশুরের টাকায় মেয়ে বউ খাবে, এটা বুঝতে হবে। এই জন্য এই যৌতুকটা যে অবৈধ, এটা কিন্তু ব্যাপক প্রচার চালাতে হবে। যৌতুক নিলে তার শাস্তি হতে হবে। আমাদের দেশে অনেক অনেক আইন আছে, যৌতুক অবৈধ সে আইনও আছে, যৌতুক নিলে শাস্তি হবে, শাস্তিরও বিধান আছে, কিন্তু হচ্ছে না। তার মানে সয়ে গেছে, এটাকে বন্ধ করতে হবে। আবার সামাজিক শৃঙ্খলাবোধের অভাব, আমাদের দেশে বিভিন্ন বিশৃঙ্খল সব জায়গায়। একজন ব্যক্তি দেশকে কত দূর নিয়ে যাবে? এই বিশৃঙ্খল অবস্থাকে শৃঙ্খলে মানে সুশৃঙ্খল করতে হবে।
সুশৃঙ্খল করতে পারলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, কোনটা বৈধ কোনটা অবৈধ সে বুঝতে পারবে, খারাপ কাজ থেকে মানুষ নিবৃত্ত হবে, ভালো কাজে উৎসাহ লাভ করবে, তাহলেই তো যৌতুক কমবে। বেকারত্ব, একটা ছেলে বেকার, কি করবে? বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা নিয়ে যদি বিদেশ যাওয়া যায়, অথবা চাকরির প্রস্তাব আছে, পরীক্ষা দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, চাকরি, টাকা দিলে চাকরি। হ্যাঁ, একজনের মেয়ে আছে, তার অনেক টাকাও আছে, করলো বিয়ে, দিল টাকা, ব্যাস। ছেলে কি করলো? চাকরি পাইলো, বিনিয়োগ করছে 15 লাখ টাকা, ওখানে গিয়ে ঘুষ খাওয়া শুরু করলো, টাকা তুলতে হবে। ব্যবসা তো আমাদের দেশে রাজনীতি যেমন একটা ব্যবসা, বিয়ে করা একটা ব্যবসা, যৌতুক একটা ব্যবসা। যৌতুক দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি, আমার টাকা তুলতে হবে না। এই বেকারত্ব কিন্তু তাহলে যৌতুকের একটি কারণ। তাহলে কি করতে হবে? বেকারত্ব হ্রাস করতে হবে। বেকারত্বের কারণে কিন্তু যৌতুক প্রথা বেড়ে গেছে। ছেলেদেরকে অধিক মূল্যবান মনে করা, আমাদের সমাজে, পরিবারে যেমন, সমাজে যেমন, রাষ্ট্রে যেমন ছেলেরা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাপ রে বাপ, ছেলে বলে কথা, ছেলের বাপ বলে কথা। ছেলের বাপ হচ্ছে দারোগা আর মেয়ের বাপ হচ্ছে চোর। তারাই বেড়ায় খালি বিয়ের সময় যৌতুক দাও, বিয়ের পরে যৌতুক দাও, বাচ্চা হয়েছে গরু দাও, শ্বশুর বাড়ি গরু হয় না, আকিকা দেবে। এই হচ্ছে আমাদের মানসিকতা। মেয়ে মূল্যবান না, মেয়েকে মূল্যবান তৈরি করা যায় না, তাকে সুশিক্ষিত করা যায় না, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করা যায় না। শুধু ছেলের পিছনে বিনিয়োগ করুন, মেয়ের পিছনে করবেন না, করতে হবে। এরপরে অন্যান্য যে ঘটনাগুলোর জন্য যৌতুক যে কারণে হয়, যৌতুক নেয়, বিবাহের ব্যয় মেটানো, ছেলে বিয়ে করবে, টাকা নাই, শ্বশুরবাড়িতে এনে বিয়ে করতে হবে। আপ্যায়ন খরচ অনেক, 200, 300, 500, 1000 লোককে খাওয়াতে হবে, টাকা নেই, শ্বশুরবাড়িতে আনতে হবে, এনে 10টা গরু কিনে খাওয়াতে হবে। ঘর নাই, বিয়ে করছে, বউকে শোয়াবে কোথায়? শ্বশুরবাড়িতে টাকা এনে ঘর দিতে হবে। বেকার, কি করতে হবে? ব্যবসা করতে হচ্ছে, শ্বশুরবাড়িতে টাকা এনে ব্যবসা করতে হবে। চাকরির জন্য কথাবার্তা হয়েছে, টাকা নাই, শ্বশুরবাড়িতে এনে ঘুষ দিতে হবে। এইসব জিনিস মোকাবেলা করার যৌতুক একটা হাতিয়ার। তার মানে এই হাতিয়ারগুলোকে বন্ধ করতে হবে, তাহলে না যৌতুক নির্মূল হবে। তাহলে আমরা পরে একটু দেখো, আর একটা ছবি আমরা দেখি। দেখো ছবিটা একটু দেখে ভাবো, কেন ছবিটা এখানে? একটা মেয়ে কান্নাকাটি করছে কেন? তার একটু দেখি নিরাপত্তা, সে অনিরাপদ, আসলে মেয়েটা অনিরাপদ। তাহলে আমরা দেখবো নিরাপত্তা কি। আমাদের প্রশ্ন হচ্ছে নারীর নিরাপত্তাহীনতার কারণ কি? আমাদের সমাজে কেন নারী নিরাপদ না? শাব্দিক অর্থ একটু দেখি। ইংরেজি সিকিউরিটি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে নিরাপত্তা। সাধারণভাবে বলতে বোঝায় কোনো আসন্ন আক্রমণ থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে বা জাতিকে, সর্বোপরি বিশ্ববাসীকে সুরক্ষা করা বা নিরাপদ রাখাকে নিরাপত্তা বলে। তার মানে কি? নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে, বিশ্ববাসীকে, এটাকে নিরাপদ রাখাকেই বলে নিরাপত্তা। অন্য যদি একটু বলি, নিরাপত্তা হলো সুরক্ষিত থাকার ব্যবস্থা। এই সুরক্ষা হতে পারে যে কোনো ধরনের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, আর্থিক, রাজনৈতিক, আবেগকেন্দ্রিক, পেশাগত বা শিক্ষাগত ব্যর্থতা, পরাজয়, ক্ষতি, ভীতি, দুর্ঘটনা ইত্যাদি থেকে কিন্তু মানুষ নিরাপত্তা চায়। সিকিউরিটি ইজ দ্য ডিগ্রি অফ রেজিস্ট্যান্স টু অর প্রোটেক্ট ফ্রম হার্ম। অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতি হতে নিরাপদ থাকাই হলো নিরাপত্তা। ওই দেখো কত কিছু বলেছে আমি, বলছে রাজনৈতিক, অর্থনৈতিক, আবেগকেন্দ্রিক, পেশাগত, শারীরিক, পরাজয়, ক্ষতি, ভীতি, এগুলো থেকে নিরাপদ থাকাই হচ্ছে নিরাপত্তা। সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। তাহলে আমরা এরপর যাব নিরাপত্তার জন্য যে হুমকি, আমাদের সমাজের নারীর নিরাপত্তার হুমকিগুলো কি কি, কোন বিষয়গুলো আমাদের সমাজের নারীদের জন্য হুমকি, সেগুলো একটু আমরা দেখব। 1 নম্বর দেখো, আইনগত দিক একটু দেখবো, যে আইনগত কি ত্রুটির কারণে আমাদের সমাজের নারীরা বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়। মুসলিম পারিবারিক আইনে বিয়ের সময় মেয়েদেরকে দেনমোহরের একটি অংশ নগদে দেওয়ার প্রথা রয়েছে, অন্য অংশটি তালাক হলে দিতে হয়। দেনমোহরের এই টাকা অধিকাংশ ক্ষেত্রে দেওয়া তো হয় না, বরং বিয়ের সময় উল্টো যৌতুক নেওয়া হয়। দেওয়ার কথা ছিল, দেনমোহর দেয় নাই, উল্টো কি হলো, যৌতুক নিছে। অন্যদিকে তার
মেয়েরা বাবার সম্পত্তির অংশ একজন ছেলের অর্ধেক পায়, স্বামীর সম্পত্তি 8/1 পায়, ছেলের সম্পত্তির 6/1 পায়। অন্যদিকে হিন্দু আইনে মেয়েরা তার বাবার বা স্বামীর সম্পত্তির কোনো অংশ পায় না। তাহলে আমরা আইনগত একটা হুমকি দেখলাম যে আইনে কিন্তু একটা ত্রুটি রয়ে গেছে, একটা গোত্র তারা কোনো সম্পত্তি পায় না। এটা কিন্তু মুসলিম আমি পারিবারিক আইন বললাম, এটা হিন্দু আইন, একটা মুসলিম আইন। এরপরে আমরা আরেকটু দেখি যে শিক্ষাক্ষেত্রে আগে তোমাদের বলেছি যে আমাদের এই সমাজে কিন্তু বাবা মা ছেলেদেরকে একটু পড়ানোর আগ্রহ, মেয়েদের না। মেয়ে একটু মেধা কম বা একটু আগ্রহ দেখাচ্ছে না বা একটু বয়স হচ্ছে, একটু বেশি ঘোরাফেরা পছন্দ করছে, বিয়ে দিয়ে দাও, ঝামেলা মুক্ত করে দাও। মেয়ে হচ্ছে বোঝা, বিয়ে করে তাড়াতাড়ি বাড়ি থেকে নামাজ, ঝামেলা শেষ হোক। ছেলে যে কত কি নেগেটিভ কাজ করছে সেদিকে কিন্তু খেয়াল নেই। ছেলে মূল্যবান জিনিস তো ছেলে। তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু মেয়েরা পিছিয়ে আছে এবং এটা কিন্তু একটা হুমকি, যে এটা কিন্তু আমাদের সমাজে তোমরা যারা মেয়েরা আছো বা তোমরা যারা ভাই আছো, তোমাদের কিন্তু উচিত যে তুমি পড়াশোনা করবে, তোমার বোনটা করবে না। তোমার সমাজে তোমার আশেপাশের মানুষজন কি বৈষম্য করছে সন্তানের প্রতি, মেয়ে সন্তানের প্রতি, এটা খেয়াল করা উচিত তোমাদের। এই হুমকিগুলো কিন্তু, এই হুমকির কারণে কিন্তু নারীর নিরাপদ নয়। স্বাস্থ্য কিন্তু একটা হুমকি মেয়েদের জন্য। মেয়েরা কিন্তু সঠিক খাবার যেমন পাচ্ছে না, তেমনি সঠিক চিকিৎসা পাচ্ছে না। ইল হেলথ নিয়ে এসে বড় হচ্ছে, অসুস্থতা নিয়ে এসে মা হচ্ছে, এটা অসুস্থ সন্তান সে জন্ম দিচ্ছে, দিয়ে রাষ্ট্রের ঘাড়ে একটা অসুস্থ জাতি তৈরি করছে। এই জনসংখ্যা কিন্তু সম্পদ হওয়ার কথা ছিল, সম্পদ না হয়ে কি হচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। এর মূল কারণ ছিল ওই মেয়েটা, ওই মাটা ছিল ইল হেলথ। তাহলে এটা কিন্তু একটা হুমকি। শিল্পক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শিল্প কারখানায় দেখবা যে মেয়েরা কাজ করতে যেতে বা আসতে যেমন নানা ধরনের ইপটিজারদের সম্মুখীন হয়, কর্মস্থলে ইপটিজারদের মানে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, যে পরিমাণ বেতন পাওয়ার কথা সেটা পাচ্ছে না, ওখানে তারা বঞ্চিত হচ্ছে। তার মানে নিরাপত্তার হুমকি প্রতি পদে পদে, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত নারীরা কিন্তু নিরাপদ না। শিল্পক্ষেত্রে একই কাজ করছে, মেয়েরা বেতন কম পাচ্ছে, ছেলেরা বেতন বেশি পাচ্ছে। ওখানে গিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব থেকে শুরু করে তাকে অনেক ধরনের জিনিস ফেস করতে হচ্ছে। এটা কিন্তু তার একটা মেয়ে যখন একটা তার অফিসকে নিরাপদ মনে করে না, রাস্তাকে নিরাপদ মনে করে না, চলার পথকে নিরাপদ মনে করে না, পাশের সহকর্মীকে নিরাপদ মনে করে না, তাহলে সে সুস্থভাবে বেড়ে উঠবে কিভাবে? এটা কিন্তু ভাবতে হবে, যেগুলো একটা নারীর নিরাপত্তার জন্য এগুলো হুমকি বা এগুলো কারণ। তারপরে কৃষিকাজ, তোমরা তো আমাদের গ্রামীণ সমাজের প্রাথমিক কৃষিকাজ মানে প্রথম কাজটা মেয়েরাই করে। একদম ধান বুনন থেকে শুরু করে গৃহস্থলী পর্যায়ে যে প্রথম কাজগুলো থাকে, ধানের বীজ, তারা বীজ ক্ষেত্র তৈরি করা, গরু বাছুর লালন পালন করা, হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু কৃষি। মাছ চাষও কিন্তু কৃষি, এটা ব্যবসা না। তাহলে এই কাজগুলো মেয়েরা কিন্তু করছে, কিন্তু এর স্বীকৃতি কিন্তু সে পাচ্ছে না, এর বিনিময়ে সে অর্থ পাচ্ছে না। যেহেতু এই কাজগুলো করে সে বঞ্চিত হচ্ছে, তাহলে এটা তার জন্য কিন্তু হুমকি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। দিনমজুর মেয়েরা কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরা কিন্তু দিনমজুরির কাজ করে। সে দিনমজুরির কাজ করছে, ভালো কথা। সে কি মজুরির টাকাটা পুরোটা পাচ্ছে ঠিক মতো? ছেলেদের সমান মজুরি পাচ্ছে? কাজ তো ছেলেদের সমান করছে, তাহলে টাকা কেন কম পাবে না? কম পাবে। আবার এগুলো করতে গিয়ে সে যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না, হচ্ছে। এরপর দেখো প্রশাসনে, আমাদের দেশে তো প্রশাসনে তো সর্বস্তরে বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের নারীরা আছে, কিন্তু বেশিরভাগই আছে নিচের পর্যায়গুলোতে। তারা কি সেখানে নিরাপদ? তারা কিন্তু সেখানে নিরাপদ না। তারপরে অর্থনৈতিক অধীনতা, কোনো কিছু হইলে যদি একটা নারী যদি স্বাবলম্বী না হয়, অর্থের সংকট থাকে, যদি চাকরি না করে, তাহলে সে কি করবে? আরেকজনের অধীনে থাকবে। কিছু হইলেই স্বামীর কাছে টাকা চাইতে হবে। এই চাওয়াটা কি খুব সম্মানের? কিন্তু সেই মেয়েটা যদি চাকরি করতো, নিজে ইনকাম করতো, নিজের আয়ের উপর তার কর্তৃত্ব থাকতো, তাহলে কি হুমকি হতো? এসব বিষয় তার জন্য হতো না। সামাজিক অধীনতা, সমাজের সব কিছুতে এসে সমাজের অধীন, তার নিজস্ব মত প্রকাশের ক্ষমতা নাই,
কোথায় গিয়ে কিছু বলে তাকে উল্টো দুটো কথা শুনে আসতে হয়। ছেলেরা বাইরে খেলবে চলবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, মেয়েরা যেতে পারবে না। ছেলে সন্ধ্যার পরে বাইরে গেলে কোনো সমস্যা নাই, মেয়ে গেলেই সমস্যা। এগুলো একটা হুমকি মেয়েদের জন্য। রাজনৈতিক অধীনতা, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোতে 30% নারী নেতৃত্ব থাকার কথা। কাগজে কলমে হয়তো তার চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু বাস্তবে কতটুকু আছে? আমাদের মন্ত্রিপরিষদে কয়জন নারী আছে? রাজনৈতিক দলে উপর পর্যায়ে কয়জন নারী আছে? আমাদের সমাজে উপজেলা চেয়ারম্যানের একজন সেকেন্ড ব্যক্তি আছে নারী। ইউনিয়ন পরিষদে 3জন নারী সংরক্ষিত আসনের নারী আছেন। সারা দেশে নির্বাচিত অনেক নারী আছেন। অনেক জায়গায় নির্বাচিত নারীরা আছেন এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারা কি খুব স্বাভাবিক ভালো আছেন? তার মধ্যে কোনো না কোনোভাবে ওই পুরুষের দ্বারা আবৃত হয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। তাহলে এগুলো কিন্তু তাদের জন্য হুমকি হয়ে রয়ে গেছে। আর ধর্মীয় অধীনতা, ধর্মের অপব্যাখ্যা দিয়ে, ধর্মীয় কুসংস্কারমূলক কথা বলে নারীদেরকে যে বিভিন্নভাবে আটকে রাখার যে টেন্ডেন্সি, এটা কিন্তু নারীদের জন্য এক ধরনের হুমকি। আর সাংস্কৃতিক মতাদর্শিক অধীনতা, আমাদের তোমরা কি খুব সহজভাবে একটা মেয়ে সন্ধ্যার পর যে কোথায় গান গাবে, কোথায় নাটক করবে, সাহিত্য চর্চা করবে, এটা সহজ করতে দেবে? সমাজ করতে দেয়? শহরের এই বিষয়গুলো দিয়ে কিন্তু গ্রামের সবকিছু হিসাব করলে হবে না। এটা গ্রামের মেয়ে সন্ধ্যার পরে তো বাড়ি থেকে বের হতে দেয় না, শহরেই বের হতে দেয় না, গ্রামে কিভাবে সম্ভব? এই যে সাংস্কৃতিক মতাদর্শী যে অধীনতা, নিজের যে স্বাধীনতা নাই, নিজের যে মত প্রকাশে, নিজের ভিতরে যে সৃষ্টিশীল জিনিসগুলোতে প্রকাশ করার যদি সুযোগ সে না পায়, তাহলে সে বড় হবে কিভাবে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখব, ছবি দেখিয়ে শেষ করব। আমার পরবর্তী ক্লাসে এটা কি টপিক নিয়ে আলোচনা তোমরা একটু দেখবে। আমি আজকে শেষ করব। তোমরা ভালো থেকো, সাবধান থেকো। আর যেহেতু সামনে শীত আসছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যেখানেই যাও না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবে। অপ্রয়োজনে বাইরে না যাই বলো। সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা।